রাত 1:40। নাসির মঞ্জিলে তখনও রমরমে ভাব বিরাজমান। সেই রমরমে ভাব আরেকটু গাঢ় করতে ল্যাভেন্ডার কালার শাড়ি পরিহিত ইসরাতের হাতে জাইনের শরীর ছুঁয়ে আসা মেহেদি লাগানো হলো। হাতের তালুতে রেখে জোড়া দিয়ে রাখলেন মিনিট পাঁচেক বয়স্ক মহিলারা। যার হাতে পাতা মেহেদির রং যত ভালো আসে তার স্বামী নাকি তাকে তত ভালোবাসে। ইসরাত এসবে বিশ্বাসী খুব একটা না। হাত ধোয়ার পর ইসরাতের শুভ্র হাতের তালুতে রং দেখা গেল লাল টকটকে হয়ে এসেছে। তখন ভদ্রমহিলাদের খুশি দেখে কে? ইসরাতের দিকে চেয়ে মিটিমিটি হেসে ইসরাতের নানি সালিমা বেগম বললেন, ময়নানুসু, তোর জামাই তো তোকে অনেক আদর দেবে। দেখ, নাচ জামাইয়ের হাতে ছুঁয়ে আসা মেহেদির রং কত ভালো আসছে। ইরহাম ইসরাতের মেহেদি হাতে নিয়ে লাগাতে যাবে নুসরাতের নানু বললেন, নানু ভাই, অবিবাহিত পুরুষরা এসব হাতে দেয় না, দিলে বিবাহ হয় না। ইরহাম জিজ্ঞেস করল, এসব আজগুবি কথা কে বলেছে? আগের কালের মানুষ বলেছে। ইরহাম এই কথা শোনার পর পণ করে বসল সে আর আজই মেহেদি খুলবে না। এমনকি এও বলল, দুই হাতে জোর মেহেদি লাগিয়ে আমি আজ সারা রাত বসে থাকব। দেখব বিয়ে হয় না কি হয় না। যদি হয় তাহলে ওই আগের যুগের মানুষকে কি করব আমি নিজেও জানি না। এই বলে আশেপাশে চক্কর কাটতে চলে গেল ইরহাম। এর মধ্যে ইসরাতের নানা আসলেন সেখানে। সালিমা বেগম বললেন, নাতনির নজর তুলে দাও। ইসরাতের নানা টাকা বের করে ইসরাতের মুখের চারপাশে ঘোরালেন। তারপর টাকাগুলো সালিমা বেগমের কাছে দেবেন। নুসরাত দাঁত কেলিয়ে হাসল। দুই লাফে ব্যাঙের মতো এসে হাজির হলো তাদের সামনে। হেলে দুলে নির্লজ্জের মতো চেয়ে বসল। নানা ভাই, টাকাগুলো আমাকে দিয়ে দিন। আমার মতো গরিব এই ঘরে থাকতে অন্য গরিবকে টাকাগুলো দিয়ে কি হবে? আমার সাথে নাফরমানি হয়ে যাবে না? সালিমা বেগম হেসে স্বামীর হাত থেকে টাকা নিয়ে নিলেন। মৃদু হেসে বললেন, হুম, এমন করে বলতে হয় না। নুসরাত চোয়াল ঝুলিয়ে চুপসানো মুখে চলে গেল, যেন কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার। আবার 2 সেকেন্ড অতিবাহিত হতেই ফিরে আসলো তাদের মাঝখানে। ইসরাত ততক্ষণে ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছে। সালিমা বেগম ইসরাতের পানে চেয়ে দেখলেন, টিস্যু দিয়ে বারবার নাক মুছেও তাতে কোনো সুরাহা হচ্ছে না। বারবার ঘামছে নাকটা। ইসরাত আবারও নাক মুছে নিতেই সালিমা বেগম বললেন, নাক বেশি ঘামলে জামাই আদর দেয় বেশি। ইসরাত কিছু বলতে যাবে নুসরাত আবারও 2 লাফে চলে আসলো তাদের মাঝে। সতর্ক আওয়াজে জিজ্ঞেস করল, সত্যি? সালিমা বেগম হু হু বলে উপর নিচ মাথা নাড়ালেন। নুসরাত লজ্জাজনক ভঙ্গিতে হেসে বলে উঠল, তাহলে আজ এবং এখন থেকে কাজে লেগে যেতে হবে। ইসরাত অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, কিসের কাজে? নুসরাত ভাব নিয়ে চুলগুলো পেছনে ঠেলে দিল। নিচু সুরে নানি আর বোনে সোনার মতো করে বেহেলাজের মতো বলল, ফ্যান বন্ধ করে নাক বেশি করে ঘামাবো, তাহলে জামাই বেশি আদর দেবে। হি হি। সালিমা বেগম ঠোঁট টিপে হেসে ফেললেন। ইসরাতও হাসল। তারপর কাপড় বদলানোর জন্য উঠে দাঁড়ালো। নানি আর বোনের কাছ থেকে কিছু সময় নিয়ে আলগোছে মেকি হাসি ঠোঁটে ঝুলিয়ে তাদের আসর থেকে বের হয়ে আসলো। নুসরাত পিছু পিছু আসতে নেবে সালিমা বেগম তাকে জিজ্ঞেস করলেন, তোকে নাকি মৌমাছি কামড় দিয়েছিল? আর বলো না নানি, মাদারচোদের দল একসাথে এসে হামলা করায় কিছুই করতে পারিনি। না হলে নুসরাত নাসির কি চিজ বুঝিয়ে দিতাম। তারপর তওবা কাটল। বোকা হেসে অদ্ভুত চোখে চেয়ে থাকা নানিকে বলল, আসলে গালি শিখে ফেলেছি একটু একটু। ইরহাম নামক খবিশটা শিখিয়েছে এসব, আমি নিজে থেকে কিছু শিখিনি।
নুসরাতের নানি ভ্রুযুগল কিঞ্চিত কুঁচকালেন। বললেন, তোর ভাই তো ভিন্ন কথা বলছে। তুই নাকি সবগুলোকে গালি শিখিয়েছিস। নুসরাত খ্যাঁক করে উঠে বলল, কোন মাদারচোদ এসব বলেছে? আমি গালি দেব? আমি? এত বড় ইনজাম, এত বড় সম্মানহানি নিজের উপর মেনে নিতে পারছি না নানু। আমি কচু গাছে ফাঁস দিতে যাচ্ছি, তুমি চাইলে আসতে পারো আমার সাথে। নুসরাতের নানি চোয়াল ঝুলিয়ে চেয়ে রইলেন। তার শুভ্র আননে মেঘ জমেছে অনেক বেশি। নুসরাতের কথা ধরেই ভ্রু চিয়ে শক্ত কণ্ঠে জানতে চাইলেন, তাহলে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই গালি দিচ্ছিলি না তো কী করছিলি? নুসরাত বিস্ময় কণ্ঠে প্রকাশ করে। এক মুহূর্ত বিলম্ব না করে উচ্ছ্বাস ভরা কণ্ঠে বলে ওঠে, আহা নানু, এগুলো কি গালি? এগুলো হলো কবিতা। কয়েকদিন পর নিউজ পেপারে দেখবে আমার ছবি ছেপেছে। মোটা মোটা অক্ষরে লেখা থাকবে, দ্য গ্রেট সৈয়দা নুসরাত নাসির। নিজের মায়ের হাতে বিনা কারণে এত এত মার খেয়েছেন যে আজ তিনি নিজেকে প্রমাণ করতে একজন সফল কাব্যিক। তার হৃদয় কাঁপানো কবিতা শুনলে আপনার হৃদয় ভেঙে পড়বে। আপনি পুরোপুরি মুষড়ে পড়বেন। হয়তো কাঁদতে কাঁদতে কোমায় পৌঁছে যাবেন। আরও জানতে আমাদের সাথেই থাকুন, আমাদের উপর চোখ রাখুন। এখন তুমিই বলো নানু, তুমি কি আমার প্রথম কবিতা শুনতে চাও? আগেই বলে দিচ্ছি, পরে কিন্তু আমি সেলিব্রিটি হয়ে গেলে আমার আর সময় থাকবে না তোমার জন্য। মিনতি করলেও না, কান্না করে মরে গেলেও না। সালিমা বেগম তীক্ষ্ণ চোখে দেখলেন বিগড়ে যাওয়া মেয়েটাকে। মানুষ বলে বড়লোক বাপের সন্তানেরা বিগড়ে যায়, তাহলে এটা এত পিটাই খেয়েও বিগড়ানো হলো কেন? দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলেন, তাহলে বলেই ফেল একটা কবিতা, নিজের যখন এত প্রশংসা করছিস। নুসরাত কাশি দিয়ে গলা পরিষ্কার করল। নিজের জায়গায় দাঁড়িয়ে একটু গলা খাকারি দিল। নিরর্থক দৃষ্টি দূরে নিবিষ্ট করে সিরিয়াস কণ্ঠে বলে উঠল, বেডা মানুষ বোঝে না কোনো বাল, ছিঁড়তে যায় কলা গাছের ছাল। 1 2 3 4 বেডা মানুষকে পেছন মার। নুসরাত তার নানির পানে নিজের চোখ ফিরিয়ে বলে উঠল, বাহ বাহ, বলো না কেন নানু? নুসরাতের নানি নীরবে চেয়ে থেকে শুধালেন, এই তোমার কবিতা? এটা কোনো কবিতার জাত হলো? নুসরাত বলল, আহ নানু, পছন্দ হয়নি। না হলেও কোনো সমস্যা নেই, সবার টেস্ট তো আর আমার মতো উঁচু লেভেলের হবে না। সালিমা বেগম উঠে দাঁড়ালেন। গম্ভীর মুখে নুসরাতকে পাশ কাটিয়ে যেতে যেতে কোমল কণ্ঠে বললেন, আল্লাহ তোমায় হেদায়েত দান করুক। আর এসবকে উঁচু লেভেলের টেস্ট বলে না, নিচু লেভেলের টেস্ট বলে। তোমাদের ভাষায় লো কোয়ালিটির টেস্ট। দরজা ভেজিয়ে রুমে প্রবেশ করল ইসরাত। বাঙালি স্টাইলে পরা শাড়ির পিন দুটো ছাড়িয়ে নিতেই চোখে পড়ল পায়ের উপর পা তুলে বসে থাকা জাইনকে। সে ইসরাতের দিকে তাকিয়ে আছে। ইসরাত অবাক হলো মনে মনে। অতপর জাইনের পানে চেয়ে ভ্রু নাচিয়ে শুধালো, কি কোনো প্রয়োজন মিস্টার জাইন হেলাল? জাইন উঠে দাঁড়ালো ধীরে সুস্থে। সুঠামদেহী শরীরে পরিহিত কালো রঙের পাঞ্জাবিটা ফর্সা রঙের জাইনের মুখটা আরও উজ্জ্বল করে ফেলেছে। জাইন নিজের চওড়া দেহ নিয়ে এগিয়ে আসলো ইসরাতের দিকে নৈঃশব্দে। কিছু পল অতিবাহিত হওয়ার পর সে সামান্য ঝুঁকে আসলো। গ্রীবা বাঁকিয়ে ইসরাতের দিকে ঝুঁকে এসে বলে উঠল, আমার সব প্রয়োজন তো আপনার সাথে। ইসরাত ঘাড় কাত করে জাইনের দিকে তাকিয়ে রইল। জাইন ধীরে ধীরে ইসরাতের দিকে আরেকটু ঝুঁকে আসলো। এক ভ্রু উঁচিয়ে বলল, আর ইউ কমফোর্টেবল ইসরাত নাসির? ইসরাত মাথা নাড়ালো। মৃদু সুরে বলল, ইয়া, আই অ্যাম। জাইন নিজেদের মধ্যে ইঞ্চি পরিমাণ জায়গা দূরত্ব হিসেবে রাখল। হাতের তালু ধীরে ধীরে ইসরাতের গালে স্পর্শ করল।
শুধালো, কমফোর্টেবল আপনি? ইসরাত মাথা নাড়ালো, কিন্তু ভেতর ভেতর চলছে ঠিকই দোনামোনা। জাইনের পুরুষালী রুক্ষ শীতল হাতের স্পর্শ গালে পেতেই শিহরণ জাগল মনে। ধীরে ধীরে তা অন্য গাল স্পর্শ করল, তারপর নাক, থুতুনি, কপাল। জাইন তখনও ইসরাতের চোখের দিকে তাকিয়ে জানতে চাইল একই প্রশ্ন, আর ইউ কমফোর্টেবল? ইসরাত চোখ তুলে জাইনের দিকে তাকালো, মাথা নাড়িয়ে উপর নিচ জানালো হ্যাঁ। জাইন তার হাত গাল থেকে সরিয়ে এনে ইসরাতের শাড়ির আঁচল ভেদ করে বের হওয়া উদরে স্পর্শ করল। নিজস্ব ভঙ্গিমায় আবারও জিজ্ঞেস করল, ক্যান আই টাচ ইউ? ইসরাত ঠোঁট টিপে মাথা উপর নিচ নাড়ালো। জাইন ইসরাতের অস্বস্তিবোধ যেন না হয় সেই জন্য উদরে আলতো হাতে হলুদ স্পর্শ করল। তখনও তার চোখ ইসরাতের চোখে নিবিষ্ট। কোনো প্রকার কামুকতা ছাড়া পুরুষালী পুরোকণ্ঠে জানতে চাইল, আপনি অস্বস্তি বোধ করছেন ইসরাত? ইসরাত না ভঙ্গিতে দুই পাশে মাথা নাড়ালো। জাইনের হাত ইসরাতের উদর স্পর্শ করলেও চোখ তখনও মেয়েলি চোখে নিবিষ্ট। একবারের জন্য এদিক সেদিক হলো না। জাইন ইসরাতের গালের দিকে ঝুঁকে এসে মসৃণ গলায় জানতে চাইল, মে আই টাচ মাই চিক টু ইয়োর্স? ইসরাত অনুমতি দিল। জাইন নিজের গ্রীবা নামিয়ে নিয়ে এসে ইসরাতের মেয়েলি হলুদ মাখা গালে স্পর্শ করল। পুরুষালী গাল উপর নিচের ঘর্ষণে সূক্ষ্ম চাপে দাড়ির খোঁচা অনুভূত হলো মসৃণ মেয়েলি গালে। জাইন নিজের গালে হলুদ লেগে আসতেই সরে গেল ইসরাতের থেকে নির্দিষ্ট পরিমাণ দূরে। কিছু বলতে যাবে ভেজানো দরজার ফাঁক গলে দেখা মিলল দুই দুটো করে 6টা চোখের। একটার উপর একটা করে মুখ, সবগুলো চেয়ে আছে তাদের দিকে ড্যাব ড্যাব করে। জাইন মনে মনে ভেবে নিল, মুখে হয়তো ইয়া বড় একটা হাত ঝুলানো সবগুলোর। জাইন তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকলো দরজার ফাঁকে। নুসরাত জাইনকে এমন থেমে যেতে দেখে বিড়বিড় করে বলল, ওই আহাইন্না, ছবি তুলেছিস? না ক্যাপচার করলে তাড়াতাড়ি ক্যাপচার কর, ওদের ব্ল্যাকমেইল করব এসব দেখিয়ে। আহান ক্যামেরা নিজের চোখের কাছে ধরে এক চোখ বন্ধ করল। বিড়বিড় করে বলে উঠল, দাঁড়াও 2 মিনিট, আগে পজিশন করতে দাও। ইরহাম দরজার দিকে ছোট ছোট নেত্রে চেয়ে রইল। খুবই সন্তর্পণে সতর্কতার সহিত সে বলে উঠল, তোর পজিশন করতে করতে ওরাই আগের পজিশনে চলে যাবে। আহান ক্যামেরা দিয়ে 2-1টা ফটো তুলে নিল, অতপর হাতে ক্যামেরা ধরে ভুলে লাইট অন করে ফেলল। সেটা খেয়াল না করে ইসরাত আর জাইনের ছবি তুলতে যাবে তখনই আলো জ্বলে উঠল, আর তার দরজার ফাঁক গলে গিয়ে পড়ল জাইন আর ইসরাতের সম্মুখে। জাইন এতক্ষণ এদের কাণ্ড দেখছিল চুপচাপ। যখনই শিওর হলো ওখানে সবগুলো বাদর বসে, ধীরে ধীরে এগিয়ে আসলো দরজার কাছে। ওপাশের মানুষ কোনো কিছু বুঝে ওঠার আগেই ঠাস করে দরজা খুলে ফেলল। অক্ষিপটে ভাসল লিলিপুটের মুখ করে বাদরের মতো দরজা ধরে ঝুলে আছে সবগুলো। দাঁত কেলিয়ে ভদ্র হাসি হাসছে 3 জন। 2 হাত আড়াআড়ি বুকে বেঁধে জাইন কাঠখোট্টা কণ্ঠে জানতে চাইল, এখানে কি? নুসরাত, ইরহাম, আহান 3 জনে নিজেদের পানে চেয়ে ভদ্রভঙ্গিতে মুখ বানিয়ে ঠোঁট উল্টালো। এমন ভাব যে মহৎ হৃদয়প্রাণ হয়ে একদম জাইনের চরণে লুটিয়ে পড়বে তারা। 3 জনে বোকা বোকা গলায় একসাথে বলে উঠল, কোনো কিছুই তো না, তাই না? হা হা। হেসে হেসে 3 জনে বসা থেকে উঠে দাঁড়ালো। একটার উপর অন্যটা প্রায় চড়ে বসেছিল। জাইনকে এমন গম্ভীর হয়ে নিজেদের সামনে দাঁড়াতে দেখে হেসে হেসে মেঝে থেকে একে অন্যকে ঠেলে ধাক্কিয়ে উঠে দাঁড়িয়ে জায়গা করে নিল।
দুয়েক মিনিট দাঁড়ানো নিয়েও চলল তাদের ঝগড়া। জাহিন গুরুগম্ভীর ভঙ্গিমায় সকলের ভদ্রমুখ অবলোকন করে বলে উঠল, তোমাদের দেখে শয়তানও কনফিউজড হয়ে যাবে। নুসরাত, ইরহাম আর আহান অবাক চোখে মুখে চেয়ে উত্তেজিত আওয়াজে বলে উঠল, কেন? জাহিন তার উত্তর দিল না। কপালে তীক্ষ্ণ ভাঁজ ফেলে সবগুলোকে দেখল। মুখ দিয়ে ঝরে ঝরে পড়া প্রশ্নের বাহারে ঠোঁট যেন ছটফট করছে কথা বলার জন্য, শুধু পারছে না এই যাক। নুসরাত জাহিনের দৃষ্টি নিজেদের দিকে ক্ষোভ মিশ্রিত অনুভব করল। সেধে সেধে বলল, আমরা কিছুই দেখিনি। জাহিন মনে মনে সামান্য হাসল। মুখের উপর তখন গুরুগম্ভীরতার ছাপ। রুট কণ্ঠে জানতে চাইল, দেখলেই বা কি? আহান কুটিল হাসল। মিচকে শয়তানি হাসি ঠোঁটে ঝুলিয়ে বলে উঠল, আমাদের কাছে আপনাদের ছবি আছে। জাহিন কিঞ্চিত ভ্রু কুঁচকে নিল। ভ্রুক্ষেপহীন কণ্ঠে জানতে চাইল, থাকলেই বা কি? তারপর তিনজনের একজনকেও কথা বলার সুযোগ না দিয়ে রাশভারী গলায় আওড়ায়, আমি ভেবে পাই না প্রতি বছর ৩০ দিন করে নেত্রীসহ জেলে থাকার পরও কেন তোমাদের হেদায়েত হয় না? ইরহাম, আহান, নুসরাত অবাক হয়ে তাকালো নিজেদের দিকে। তারা আবার কখন জেলে গেল? এই জাহিন ভাইয়ের মাথা নির্ঘাত গিয়েছে। না হলে জীবনেও জেলে না যাওয়া তাদেরকে কেন বলছে জেলে গিয়েছে? জাহিন সবগুলোর মুখ দেখেই পড়ে নিল ভেতরের কথা। ঠোঁট উঁচিয়ে সবাইকে তাচ্ছিল্য করে পাশ কাটিয়ে যেতে নিলে ইরহাম বলল, আমরা সব কিছু দেখে নিয়েছি। জাহিন সামনের দিকে হেঁটে চলে গেল। পুরুষালী পুরকণ্ঠের সুর তখন কানে আসলো, কিছুটা ঠাট্টা মিশ্রিত তাতে। জাহিন বলছে, কিছু দেখো আর না দেখো, এতে আমার কোনো কিছুই যায় আসে না। নুসরাত, আহান, ইরহাম জাহিনের কথায় পাত্তা না দিয়ে ভাবতে থাকলো, তারা আবার কবে গেল জেলে? তখন তর্জনী আঙুল থুতুনিতে রেখে একের পর এক চক্কর কাটল এপাশ থেকে ওপাশে। এবার টনক নড়ল সবার। প্রতি বছর রমজান মাসে শয়তানকে আল্লাহ জেলে পাঠান। তার মানে শয়তানকে জেলে পাঠানো মানে তাদেরকেও জেলে পাঠানো। দুয়ে দুয়ে চার মিলাতেই তিনজনের চলতে থাকা পাজোড়া থেমে গেল। বৃহদাকৃতির চোখ করে সবাই সবাইকে অবলোকন করল। এমন সূক্ষ্ম খোঁচা মেরে চলে গেল ওই দুলাভাই নামক লোকটা তাদেরকে। কত বড় সাহস! তারা শয়তান! ইয়া আল্লাহ! নুসরাত মিনমিনিয়ে দুঃখী সুরে বলল, আমাদের ইবলিশ শয়তান বলে চলে গিয়েছে আর আমাকে শয়তানের নেত্রী বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। আল্লাহ পাক মাফ করুক। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ঘড়ির কাঁটায় ৩টা বেজে ৪০ মিনিট। টিকটিক করে চলছে তা। নুসরাত টিঙ্গালিঙ্গা বলে সিঁড়ি বেয়ে নামছে। এরই মধ্যে এক দুঃসম্পর্কের ফুপু নুসরাতকে থামালেন। ভদ্রমহিলা নাসির সাহেবের ফুফাতো বোন, নাম নাইমা। তিনি হেসে হেসে বললেন, নেক্সট সিরিয়াল কিন্তু তোমার। নুসরাত হাসল ভুবন ভোলানো। না জানার ভঙ্গি করে টেনে টেনে জিজ্ঞেস করল, কিসের সিরিয়াল ফুপি? ভদ্রমহিলা হেসে বললেন, তোমার বিয়ের। নুসরাত হাহা করে হাসল। নিজেও বলল, নেক্সট সিরিয়াল কিন্তু আপনারও ফুপি। ভদ্রমহিলা ভ্রু উঁচিয়ে অবাকতার সহিত জানতে চাইলেন, কিসের? নুসরাত হাহা করে তখনও হাসছে। অত্যাধিক বিনয়ী সুরে বলল, কবরে যাওয়ার। টিকিট কিন্তু এবার নিশ্চিত। ওকে, শু করে গাড়ি একদম ওখানে গিয়েই থামবে। ভদ্রমহিলা নির্বাক হয়ে গেলেন। ঠোঁটের ফাঁক গলে এই বড় হা হয়ে আসলো নিজের অজান্তেই। নুসরাত নিজের চুলে খোপা বেঁধে সিঁড়ি বেয়ে নিচের দিকে নামল ভাবের সহিত।
গলার কাছে থাকা নিজের পাওয়ার বিশিষ্ট চশমা দুই কানের ভাঁজে গুজতে গুজতে ফু দিয়ে মুখের উপর থেকে চুল সরালো। তর্জনী আঙুলের মধ্যে গাড়ির কি ঘোরাতে ঘোরাতে হেলে দুলে বাড়ির বাহিরে চলে গেল। ভদ্রমহিলা নিজের জায়গা থেকে নড়তে ভুলে গেছেন প্রায়। এক প্রকার স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থেকে বিড়বিড় করলেন, আল্লাহ কাচির মতো জিভ দিয়েছেন। বাহিরে অপেক্ষারত মুখে সুরভি, আহান, ইরহাম, মম দাঁড়িয়েছিল। ইরহাম দুই একবার সুরভির পানে চেয়েছিল আর চোখে, আর এতেই সুরভির অস্বস্তি বোধ বেড়েছে। ইরহামের সাথে তার সম্পর্ক তেমন একটা ভালো নয়। নুসরাতের ভাই হওয়ায় একটু ভদ্রতার খাতিরে ফর্মালিটি করে কথা বলে, না হলে ইরহামের সাথে কথা বলার তার কোনো ইচ্ছে বা আকাঙ্ক্ষা নেই। ইরহামের বিষয়ে তার কোনো কিছুই অজানা নয়। অনেকগুলো গার্লফ্রেন্ড আছে। একবার তো নিজের 4 নাম্বার গার্লফ্রেন্ডের জন্য নিজের হাত কাটতে বসেছিল। হাই হুতাশ করে কান্না করছিল আর বলছিল, আমি ওকে ছাড়া বাঁচব না, এবার আত্মহত্যা করব। ও এমন কেন করলো আমার সাথে? এসব বলে বলে ভেউ ভেউ করে কাঁদছিল, কিন্তু নুসরাত এসবে মোটেও পাত্তা দেয়নি। মাছি তাড়ানোর ভঙ্গিতে ইরহামের আত্মহত্যার কথা বাতাসে উড়িয়ে দিয়ে অলস ভঙ্গিতে ইরহামকে একদম নাজেহাল অপমান করল। এর আগের বার যখন তোর তৃতীয় গার্লফ্রেন্ড তোর থেকে টাকা খুঁজেছিল, তখন তুই স্বেচ্ছায় ব্রেকআপ করেছিলি। সাথে তুই বলেছিলি তুই আর বাঁচবি না ওকে ছাড়া। তাছাড়া এও বলেছিলি নিজের জান কোরবান করে ফেলবি, গলায় ফাঁস দিবি, ফ্যানের সাথে ঝুলে পড়বি। কিন্তু এখনও মরিসনি তুই। ফাইজলামির একটা লিমিট রাখ ভাই, আমাকে আর হাসাইস না। ইরহাম তখনও ন্যাকা কান্না কাঁদছে। চোখের পানিতে ভাসিয়ে ফেলবে কলেজ ক্যাম্পাস, তার ভাব এমন। ছাগলের মতো ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে নাক মুছল। তারপর বলল, ও আমার সত্যিকারের ভালোবাসা ছিল। নুসরাত ভেঙিয়ে হু হু করে কাঁদল। ইরহামের কথায় পুরো ইমোশনাল হয়ে বলে উঠল, গত 5 বছর যাবৎ তোর প্রতিদিনই সত্যিকারের ভালোবাসা হয়, এটা কোনো বিষয়ই না। আজ বিকেলে আবার কাউকে সত্যিকারের ভালোবেসে ফেলিস, আমরা কিছু মনে করব না। আজকাল সে যা উপলব্ধি করছে, ইরহামের চোখ একটু বেশি ঘুরে ফিরে তার দিকে আসছে। সরাসরি কখনো দেখেনি, কিন্তু মানুষ বলে মেয়েদের ষষ্ঠ ইন্দ্রিয় প্রখর হয়। 15 মাইল দূর থেকে কেউ তার দিকে নজর দিলেও সে ঠিকই সেটা বুঝে যায়। ইরহাম লুকিয়ে চুরিয়ে যে তার দিকে তাকায় সেটা হলফ করে বলতে পারবে সুরভি। এর মধ্যে কয়েকটা দড়ি হাতে নিয়ে নুসরাত আর ইসরাত এসে হাজির হলো। নুসরাত খুবই কোমল হাসি গালে ফুটিয়ে তুলে ভদ্রভঙ্গিমায় বলে উঠল, আজ তোদের জন্য একটা সারপ্রাইজ আছে। ইরহাম, আহান, মম সেকেন্ডের ভেতর ধরে ফেলল কি সারপ্রাইজ তাদের জন্য। ইসরাত সবগুলোর হাবভাব দেখে নুসরাতের কানে কানে বলে উঠল, ভেগে যাবে না তো? নুসরাত ফিসফিসিয়ে বলল, ওদের এতটা সাহস নেই আমাদেরকে এখানে রেখে ভাগার। তারপর গলা পরিষ্কার করল দুজনে। ইসরাত সবার কাছে জানতে চাইল, তোরা জানতে চাইবি না কি সারপ্রাইজ? ইরহাম দুই পাশে মাথা নাড়াল। নিজের সম্বল হাতে নিয়ে ভেগে যেতে যেতে বলে উঠল, না, আমি জানতেও চাই না কি সারপ্রাইজ। তোদের সারপ্রাইজ তোরা দুই বোন তোদের কাছেই রাখ। নুসরাত ইরহামের কলার থাবা মেরে চেপে ধরল নিজের সাথে। বোকা হাসি হেসে বলে উঠল, বন্ধু, কোথায় যাচ্ছ তুমি? ইরহাম নুসরাতের হাত থেকে নিজেকে ছাড়াতে নেবে নুসরাত হুমকি দিল, ঘাড়ে একটা থাবা মারব, আল্লাহুমা আমিন হয়ে যাবি। ইসরাত কিটকিট করে হেসে উঠল। সুরভি একমাত্র ব্যক্তি যে জানতে চাইল কি সারপ্রাইজ। নুসরাত ইরহামকে সাথে করে টেনে নিয়ে গেল।
ফিসফিস করে ইসরাতের কানের কাছে আওড়ালো, এই দেখ, একটা মুরগি পেয়েছি, ওটাকে নিয়ে আগে গাড়িতে বসা। ইরহাম হাই হাই করে উঠল। ইসরাত সুরভিকে নাসির সাহেবের গাড়ির পেছনের সিটে বসিয়ে দিল। সুরভি ভদ্রমেয়ের মতো গাড়িতে উঠে বসে রইল। মম সুরভিকে কিছু বলতে যাবে নুসরাত বলল, ইসরাত, এই বোকাচোদাকে তুই আগে গাড়িতে তোল, আমি ওই মালগুলোকে তুলছি। মমকে টেনে নিয়ে গাড়িতে বসিয়ে দিয়ে ইসরাত গাড়ি লক করে দিল। মম ছটফট করে উঠল গাড়ি থেকে বের হতে। সুরভি মমর এমন ছটফটানি দেখে অবাক কণ্ঠে জানতে চাইল, তুমি এমন ছটফট করছো কেন? মম অতিরিক্ত কষ্টে হেসে দিল হিহি করে। বলল, একটু পরই তুমিও ছটফট করবে গাড়ি থেকে নামার জন্য, তখন উপলব্ধি করবে আমি কেন এমন ছটফট করছি। সুরভি আর ঘাটালো না মমকে। সে ধাক্কাচ্ছে অনবরত গ্লাসের মধ্যে, আর সাথে হাই হুতাশ করছে যাবে না বলে। সুরভি বুঝে পেল না লং ড্রাইভে গেলে সমস্যা কোথায়। মনে প্রশ্ন নিয়ে জানালার বাহিরে তাকাতেই দেখল আহানকে টেনে নিয়ে গাড়ির ভেতরে ঢোকাচ্ছে ইসরাত নুসরাত। আহান নিজের শরীরের ভর ছেড়ে দিয়ে একদম সোজা হয়ে গিয়েছে, যেন সে জীবন্ত লাশ। তবুও দুই বোন টেনে টেনে নিয়ে গিয়ে আরেক গাড়িতে বসালো ওকে। তারপর দড়ির সাহায্যে হাত পা শক্ত করে বেঁধে দিল। ইরহাম দৌড় দিল এই সুযোগে, কিন্তু ইসরাতের সাথে পারল না। ইসরাত পেছন থেকে থাবা মেরে ইরহামের পাঞ্জাবি চেপে ধরল। ইরহাম সামনে থেকে নিজের গা টানল আর ইসরাত তাকে আটকানোর জন্য তার পাঞ্জাবি টানল। টিস্যু কাপড়ের পাঞ্জাবি হওয়ায় শক্ত হাতের চাপে ফরফর করে গলার কাছের কাপড় ছিঁড়ে গেল। ইরহাম তখনই থেমে গেল। থমকে যাওয়া চাহনি নিজের নতুন কাপড়ের দিকে প্রথমে দিল, তারপর ইসরাতের দিকে ফিরিয়ে দিল। ইন্ডিয়ান সিরিয়ালের মতো 3 বার দেখার পর কাঁপা কাঁপা সুরে বলল, ইন্দোননে হামারা ইজ্জত হামারা কাপড়ে হামারা সব কুছ छीन लिया, খোদা तुम लोगों से पूछेगा, गरीब के ऊपर অত্যাচার क्यों किया ये बात। নুসরাত ইরহামের কথায় পাত্তাই দিল না। টেনে টেনে নিয়ে গেল গাড়ির কাছে। খুবই আত্মবিশ্বাস মনে চেপে রাখল। সে জানে ইরহাম তার সাথে যাবে, তাই বলে উঠল, তুই আমাকে বিন্দু পরিমাণ বিশ্বাস করলে আজ আমার সাথে যাবি। ইরহাম নুসরাতের মনের ভেতর চেপে রাখা সকল আত্মবিশ্বাস গুঁড়িয়ে চূর্ণ বিচূর্ণ করে দিতে বলল, খোদার কসম বোন, তোর প্রতি আমার বিন্দু পরিমাণ বিশ্বাস নেই। জীবনে যদি আমাকে একবার বলা হয় অ্যামাজন জঙ্গলের বিষাক্ত অ্যানাকোন্ডার উপর বিশ্বাস করার জন্য, তাহলে আমি অ্যানাকোন্ডাকে বিশ্বাস করব, কিন্তু তোকে আমি 1 সেকেন্ডের জন্য বিশ্বাস করব না। নুসরাত ভেতরে ভেতরে 2 সেকেন্ডের জন্য অপমানিত বোধ করল, তারপর আবার ঝেড়ে ফেলল, কারণ তার মনে পড়ল নুসরাত নাসিরের ডিকশনারিতে ইম্পসিবল, অপমান, বেজ্জতি আর লজ্জা বলতে কোনো শব্দই নেই। তাই দাঁত কেলিয়ে হেসে বলল, আজকের জন্য মনে কর আমি অ্যানাকোন্ডা। ইরহাম মানতে চাইল না নুসরাতের কথা। 2 পাশে মাথা নাড়িয়ে বলল, বোন আমার, তোর 2 চরণে পড়ে বলছি, আমাকে যেতে দে। আমি দোয়া করে দিলাম, আল্লাহ তোকে 15 বাচ্চার মা বানাবে, তোর জামাইকে 20 বাচ্চার বাপ বানানোর তৌফিক দেবে। নুসরাত চোখের আকার প্রকট করে জানতে চাইল, অভিশাপ দিলি নাকি বদদোয়া দিলি? ইরহাম এক মুহূর্ত বিলম্ব না করে বলল, দোয়া বোন, দোয়া দিলাম। তোর মতো অ্যানাকোন্ডা বিশ্বাসী লোকের দোয়া আল্লাহ কবুল করবে না, আর এমন অভিশাপের মতো বদদোয়া আমার প্রয়োজন নেই। এবার চুপচাপ গাড়িতে উঠে বস, না হলে আমি অন্য পন্থা অবলম্বন করব। ইসরাত বুকে আড়াআড়ি হাত বেঁধে এদের ঝগড়া দেখছে।
ইরহাম অসহায় চোখে নুসরাতের দিকে তাকিয়ে মিনমিন করে বলল, আল্লাহর ওয়াস্তে বোন আমাকে যেতে দে, আমি তোর কাছে হাত জোড় করে বলছি। আর তাছাড়া তুই কী পন্থা অবলম্বন করবি? আমি না যেতে চাইলে কিভাবে নিয়ে যাবি আমায়? নুসরাত হাসল অধরের কোণ উঁচিয়ে, বলল, সোজা পায়ে না গেলে বাঁকানো পায়ে লাথি মেরে মেরে নিয়ে যাব। তুই যাবি, তোর বাপ যাবে, তোর 14 গোষ্ঠীতে থাকা সব খবিশগুলা যাবে। ইসরাত ড্যাব ড্যাব করে নুসরাতের দিকে তাকিয়ে চোখের পাতা ফেলল। মাথায় একটা গাঁট্টা মেরে শুধালো, কি বলছিস বুঝে বলছিস? নুসরাত ভাব নিয়ে বলে উঠল, আমি পুরো হুঁশ ও জ্ঞানের সাথে নিজেকে এবং নিজের পরিবারের সবাইকে ভুলে গালি দিয়ে দিয়েছি। ইরহাম মিনতি কণ্ঠে আবারও বলল, বোন বিশ্বাস কর। নুসরাত বলে উঠল, অ্যানাকোন্ডায় বিশ্বাস করা মানুষকে আমি বিশ্বাস করি না। এরা ইউনেকটিস এসপির মতো বিষাক্ত হয়। ইরহাম দীর্ঘশ্বাস ফেলল। আহান ব্যাকসিটে শোয়া অবস্থায় বলে উঠল, তোমার এই আচরণের জন্যই আরশ ভাই তোমার ভাগ্যে পড়েছে। ভালো আচরণ করলে ভালো লোক পড়ত। দুজনেই সেম তোমরা। মানুষ বলে না, আল্লাহ জোড়া মিলিয়ে মানুষ বানায়, যে যেমন তার ভাগ্যে তেমনই পড়ে। নুসরাত চোখ পাকিয়ে গাড়ির ভেতর তাকালো। নিজের পায়ের জুতোটা হাতে নিয়ে হুঁশিয়ারি দিয়ে ওড়ালো, জুতো দিয়ে পিটাই করব। চুপ, গরু কোথাকার। ইরহামকে আর কোনো কিছুই বলতে না দিয়ে নুসরাত ইসরাতকে উদ্দেশ্য করে বলল, এই ইসরাত, মালটাকে গাড়িতে তোল। আর উঠতে না চাইলে ক্যারাটের কালো বেল্টের 3 নাম্বারের স্টেপ ইউজ করবি। একদম খাল্লাস হয়ে যাবে। মুখ দিয়ে আওয়াজ বের করার অবস্থাও থাকবে না। হয়তো 40 খেয়ে ফেলতে পারি। ইরহাম শেষ মুহূর্ত পর্যন্ত মিনতি করল না যাওয়ার জন্য। দুজনের একজনও শুনল না। গাড়িতে ঠেলে ধাক্কিয়ে বসিয়ে দিয়ে ইরহামের হাত পায়ে দড়ি বেঁধে ফেলল। এমনকি ইরহাম চিৎকার বা কথা বলতে না পারে সেজন্য মুখেও টেপ লাগিয়ে দিল। নুসরাত টেপ লাগিয়ে হাত ঝেড়ে ময়লা সাফ করার মতো বলল, মেয়ে মানুষের মতো প্যান প্যান বেশি করে। ইসরাত নুসরাতের কথায় সহমত পোষণ করল। পর মুহূর্তেই নুসরাতের পানে চেয়ে আদেশ দিয়ে বলল, কোনো প্রকার শব্দ না করে গাড়ি নিয়ে বের হ। তুই আগে, পিছু পিছু আমি আসছি। নুসরাত গাড়ির চাবি দিয়ে লক খুলে উঠে বসল ড্রাইভিং সিটে। প্রথমে সিট বেল্ট বাঁধল, তারপর নিজের 2 গুণধর ভাইয়ের উদ্দেশ্যে বলল, এই চুতিয়ারা, সিট বেল্ট বেঁধে নে। নুসরাত ভুলেই বসল, 2 বোন মিলে বেঁধে এদের গাড়িতে বসিয়েছে। ইরহাম উ করে কিছু বলতেই নুসরাতের টনক নড়ল। ফিরে তাকিয়ে মুখ দিয়ে আক্ষেপ মিশ্রিত সুর বের করে বলে উঠল, বলেছিলাম তখন চুপচাপ গাড়িতে ওঠ। হয়েছে এবার? আজ সারা রাত দুটো এমনই বাধা থাকবি। আহান কিছু বলতে নেবে নুসরাত ড্যাশবোর্ড হতে স্টাপলার বের করে আহানকে দেখিয়ে চোখ রাঙিয়ে বলল, একদম ঠোঁট স্টেপলার করে দেব। চুপ, একদম চুপ। আহান মিনমিনিয়ে বলেই ফেলল, আজ মনে হচ্ছে তুমি আমার বোন না, কোনো এক খচ্চর ডাইনি। নুসরাত এসব কানেই তুলল না। ইরহামকে আর আহানকে সিট বেল্ট লাগিয়ে দিয়ে আহানের মুখেও কস্টেপ মেরে দিল। লাউড স্পিকারে ব্লুটুথে গান বাজালো। বাম হাত দিয়ে হুইল চেপে ধরে ডান হাত রাখল উইন্ডোর কাছে। এক হাতে গাড়ি চালিয়ে তা বের করল বাড়ির বাহিরে। ধীরে ধীরে তা উঠে আসলো নির্জন মেইন রোডে। অত্যাধিক সুরে গান বাজছে। 4টা জানালা নামিয়ে দিতেই রাতের ঠান্ডা বাতাস এসে সুরসুর করে প্রবেশ করল। নুসরাত কিছুটা পাশ কাটতেই ইসরাত এসে জায়গা দখল করে নিল। নুসরাত ইসরাতের পানে চেয়ে ইশারা করতেই ইসরাত এক্সিলেটর আস্তে আস্তে পা দিয়ে চাপ দিল। আর এতেই বৃদ্ধি পেল গাড়ির স্পিড। সুরভি ভয়ে আটসাঁট হয়ে লেগে গেল গাড়ির সাথে।
ভয়ে দুরু দুরু বুক নিয়ে মমর দিকে চেয়ে আর্তনাদ করল। ইয়া আল্লাহ, আমাকে আগে বলবে না? এরা পাগলের মতো গাড়ি ড্রাইভিং করে। মম গাড়ির সাথে একদম লেগে বসে শুধালো, আগে বললেই বা কী করতে তুমি? টেনে এনে তোমাকে বসাতো। না যেতে চাইলে ওদের মতো বেঁধে নিয়ে যেত। ইসরাত এক হাতে ড্রাইভিং করে গেল। গাড়ির ইঞ্জিনের শব্দ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আশেপাশের গাছপালা দ্রুতগতিতে সরে যাচ্ছে পেছনের দিকে। দুজনের গাড়ির মধ্যেই গান বাজছে। নুসরাত আর ইসরাত গানের সাথে চিৎকার করে গলা মিলাচ্ছে। মম আর সুরভি গাড়ির সাথে চেপে বসলেও গানের সাথে নিজেরাও গলা মিলালো। দুই গাড়ি পাশাপাশি চলে গেল একই গতিতে। রাস্তার শুকনো পাতা বালি উড়িয়ে এগিয়ে গেল সামনে। নুসরাত ততক্ষণে ইরহাম আহানের মুখ থেকে কস্টেপ খুলে দিয়েছে। হুঁশিয়ারি দিয়ে বলেছে টু শব্দটি না করে গান গেয়ে যেতে। পুরুষালী গলা আর মেয়েলি মোহনীয় গলার সংমিশ্রণে আলাদা এক পরিবেশের সৃষ্টি হলো। দুটো গাড়ি পাল্লা দিয়ে এগিয়ে চলল অজানা সীমানার উদ্দেশ্যে চেনা জানা রাস্তায়। যখন গান থেমে গিয়ে পরিবেশ ঠান্ডা হলো, তখন সামনে নজরে এলো পুলিশের গাড়ি। নুসরাত ব্রেক চেপে ধীরে ধীরে গাড়ির গতি কমিয়ে নিল। এমনকি ইসরাতকেও বলে দিল স্পিড একদম 20-এ নিয়ে যেতে। ভদ্র মুখ বানিয়ে নুসরাত দ্রুত নিজের গলার ওড়না মাথায় পেঁচিয়ে নিল। ইরহাম নুসরাতকে ঠাট্টা করে বলল, তোকে দেখে তোর সাথের কারিনজিন বলবে, এর সাথে আমাকে দিলে কেন ইবলিশ সর্দার? নুসরাত চোখ পাকালো। রেয়ার মিররে দেখা গেল তাক। দুই হাতে হুইল চেপে ধরে পুলিশকে পাশ কাটাতে যাবে। দুই গাড়ি থামিয়ে দিল তারা। একজন পুলিশ এসে টর্চ লাইট মেরে বসল নুসরাতের মুখ বরাবর। নুসরাত কপালে ভাঁজ ফেলে মিনমিনিয়ে জানতে চাইল, কোন মাদার চুদবে চোখে লাইট মারে? লাইট সরে যেতেই নুসরাত চোখ খিচিয়ে সামনে তাকালো। আর পুলিশ অফিসারের মুখখানা দেখতেই নুসরাতের মাথায় আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। এটা আর কেউ না, মৃন্ময় তুষার। বিতৃষ্ণা মিশ্রিত আওয়াজে গলা ফেরে না চাইতো টুপ করে বেরিয়ে আসলো, আপনি? মৃন্ময় তুষার হাসল ঠোঁট উঁচিয়ে। বলল, দেখা হয়ে ভালো লাগলো মিসেস আরশ। নুসরাত মেকি হাসি ঠোঁটে ঝুলিয়ে বলল, কিন্তু আপনার সাথে দেখা হয়ে মোটেও আমার ভালো লাগেনি। এতক্ষণের ভালো থাকা মুডের একদম রফা দফা হয়ে গিয়েছে। মৃন্ময় তুষার বুকের বাপাশ চেপে ধরে বলল, ও, ইটস মাই প্লেজার। তা এত রাতে কোথা থেকে আসা হচ্ছে শুনি? নুসরাত তেরা চোখে তাকিয়ে থাকল মৃন্ময়ের দিকে। হাত দিয়ে ভ্রু চুলকে নিয়ে বলে উঠল, মাল সাপ্লাই দিতে গিয়েছিলাম, কয়েক কোটি টাকার। ওখান থেকেই ফিরছি। একটু আগে আসলে হাতে নাতে ধরতে পারতেন। তাহলে তো আজ বড়সড় দান মেরে এসেছেন। নুসরাত দম্ভ ভরা কণ্ঠে বলে উঠল, আমি সব সময় বড় বড় দানই মেরে আসি। জন্মগত ইন্টেলিজেন্ট তো, তাই। মৃন্ময় শ্বাস ফেলে বলল, তা আপনার লাইসেন্স আছে? নুসরাত কোনো বাক্য ছাড়াই ড্যাশবোর্ড থেকে লাইসেন্স বের করে মৃন্ময়ের সামনে তুলে ধরল। মৃন্ময় ভালো করে চোখ ডুবিয়ে দেখে নিল কাগজপত্রগুলো। নুসরাত মৃন্ময়কে চোখ দাবিয়ে কাগজগুলো দেখতে দেখে বলল, আপনার ব্যবহার দেখে মনে হচ্ছে না কোনো গাড়ির কাগজপত্র দেখছেন। মনে হচ্ছে আপনার মরা দাদার সম্পত্তির খুঁটিনাটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। আমার মরা দাদার সম্পত্তির কাগজও আমি এত খুঁটিয়ে দেখব না মিসেস নুসরাত, যতটা এই কাগজগুলো দেখছি। বাই দ্য ওয়ে, এজন্য একটা থ্যাঙ্কস তো ডিজার্ভ করি আমি। নুসরাত এক ভ্রু উঁচিয়ে হাসল। মৃন্ময়ের হাত থেকে কাগজপত্রগুলো নিয়ে ড্যাশবোর্ডে রেখে দিতে দিতে বলল, আমি কাউকে থ্যাঙ্কস বলি না, কারণ অপাত্রে পানি ঢালা খুবই জঘন্য বিষয়।
আর আমি তা ঘৃণা করি। নুসরাত গাড়ি টান দিয়ে নিয়ে যেতে যাবে মৃন্ময় থামিয়ে দিল। নুসরাত মাথা উঁচিয়ে বাহিরে তাকাতেই মৃন্ময় আহানার ইরহামের দিকে ইশারা করে জানতে চাইল, ওদের এমন বেঁধে রেখেছেন কেন? নুসরাত ইশারা করল মৃন্ময়কে নিচের দিকে ঝুঁকে আসতে। মৃন্ময় একটু এগিয়ে আসতেই নুসরাত কানের কাছে ফিসফিসিয়ে বলে উঠল, এদের মাথা গিয়েছে পুরো, তাই সাইকোলজিস্টের কাছে যেতে চাইছিল না, তাই বেঁধে নিয়ে গিয়েছি। মৃন্ময় ঠোঁট চেপে হেসে দিল। অন্ধকারে তা বোঝা গেল না। নুসরাতে সোনার মতো করে বলল, আমার মনে হয় ওদের তুলনায় সাইকোলজিস্টের প্রয়োজন আপনার বেশি। সর্বপ্রথম আপনাকে ওখানে পাঠানো উচিত। নুসরাত হাসল। গাড়ি ব্রেক চেপে গিয়ার ডিতে রাখল। ব্রেক ধীরে ধীরে ছেড়ে আস্তে আস্তে এক্সিলেটরের চাপ দিল। গাড়ি মৃন্ময়ের পাশ কাটিয়ে যেতে যেতে হাওয়ার গতিতে তার কথা কানে আসলো নুসরাতের। আপনাকে আজ হাজতে চালান করার খুবই ইচ্ছে ছিল। মিস হয়ে গেল মিসেস নুসরাত নাসির। নুসরাত সামান্য এগিয়ে চলতেই মৃন্ময় ইসরাতের গাড়ির কাছে গিয়ে গ্লাসে খটখট করল। আসলো শুভ্র গোলাকার ঘেমে যাওয়া ইসরাতের মুখ। মৃন্ময় তুষারের দৃষ্টি কিছুক্ষণ থমকাল। পর মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে ইসরাতকে জিজ্ঞেস করল, কেমন আছেন? ইসরাত একগাল ফুলিয়ে হাসল। খুবই ধীর ভঙ্গিমায় ড্যাশবোর্ড হতে লাইসেন্সের কাগজ বের করে মৃন্ময়ের হাতে তুলে দিল। প্রশ্নের উত্তর হিসেবে দিল, এতক্ষণ একদম ফ্রেশ ছিলাম। আপনার সাথে দেখা হওয়ার পর ফ্রেশ মনটা আবার ডিপ্রেশনে পড়ে গিয়েছে। মৃন্ময় কাগজপত্রগুলো ইসরাতের হাতে তুলে দিয়ে পেছনে টর্চ লাইট মারল। শুধালো, এরা কারা? ইসরাত ঠোঁটের কোণ উঁচিয়ে তাচ্ছিল্য সুরে বলে উঠল, চোখ দিয়ে দেখছেন না? জীবন্ত লাশ এরা। মৃন্ময় হেসে ইসরাতের দিকে তাকালো। জিজ্ঞেস করল, দুই বোনই কি অপমানে খুব পারদর্শী? আই লাইক ইট। ইসরাত শান্ত চোখে মৃন্ময়ের দিকে চেয়ে গাড়ি স্টার্ট করল। বলল, আপনার পছন্দ আর অপছন্দে আমাদের কোনো কিছুই যায় আসে না, তাই পছন্দ করে লাভ নেই, ভাত পাবেন না। মৃন্ময় ইসরাতকে গাড়ি স্টার্ট করতে না দিয়ে দাঁড় করালো। ভ্রু চেয়ে এসপাইয়ের মতো জানতে চাইল, লাস্ট কোশ্চেন মিসেস ইসরাত, কোথা থেকে ফিরছেন আপনারা? ইসরাত হেসে ফেলল। ঠোঁট টিপে হাসি সংবরণ করে বলল, মর্গ থেকে পেছনের দুটো জীবন্ত লাশ নিয়ে ফিরছি। এবার আমি যাই। আপনার প্রশ্নের উত্তর দেওয়া শেষ হলে। ইসরাত গাড়ি স্টার্ট করে চলে গেল সামনে। দুটো গাড়ি কয়েক সেকেন্ডের ভেতরেই অদৃশ্য হয়ে গেল অন্ধকারে। মৃন্ময় নিজের জিপে উঠে বসে নিজের সাথে থাকা হাবিলদারকে বলল, ফলো করো ওদের। তারা যতক্ষণে পৌঁছালো গিয়ে ওদের সংস্পর্শে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। ওভার স্পিডের কারণে একটা গাড়ি ল্যাম্পপোস্টের সাথে লেগে পুরো ড্যামেজ হয়ে পড়ে আছে ওই স্পটে। পেছনের কালো গাড়ি থেকে তিনজন মেয়ে উদ্ভ্রান্তের মতো দৌড় দিয়ে বের হতে দেখা গেল। একটা মেয়ে তো গাড়ি পর্যন্ত যাওয়ার আগেই হাউমাউ করে কেঁদে ফেলল। ল্যাম্পপোস্টে গাড়ি ধাক্কা খাওয়ায় তার নাজুক হয়েছিল। ধীরে ধীরে ভেঙে পড়ে যেতে নিল কাঁদতে থাকা মেয়েটার উপর। তখনই মৃন্ময় টেনে সরিয়ে আনল তাকে সেখান থেকে। শব্দ করে ল্যাম্পপোস্ট ভেঙে পড়ল রাস্তার মাঝ বরাবর। যেখানে বল প্রয়োগ বেশি হলো মসৃণ রাস্তার, সেখান থেকে পাথর উঠে ভেঙে গুঁড়িয়ে গেল। মৃন্ময় যথাসম্ভব পা চালিয়ে এগিয়ে গেল গাড়ির কাছে। টেনে দরজা খোলার চেষ্টা করল। অন্ধকারে ভেতরের অবস্থা কোনো কিছুই বোঝা গেল না। নৈশব্দের সামনে চোখ ফেলতেই দেখল গ্লাস ভেঙে গিয়েছে। মৃন্ময় পাথর তুলে আঘাত করল ফ্রন্ট সিটের পাশের গ্লাসে। পাথরের আঘাতে ক্যাচ ক্যাচ শব্দ করে ভেঙে নিচে পড়ে গেল।
পকেট থেকে টর্চ বের করে জ্বালাতেই সর্বপ্রথম চোখ পড়ল উপরের দিকে তুলে রাখা বোনেটের দিকে। তখনই পেছন থেকে কেঁদে একাকার হয়ে যাওয়া ইসরাত দৌড়ে দৌড়ে এগিয়ে আসলো এদিকেই। মৃন্ময় সবল হাতে দরজা টেনে খুলতে ব্যর্থ হলো। টর্চলাইট আবারও ইঞ্জিন বাক্সের দিকে মারল সে। পরপর সে স্থান পরিত্যাগ করে উল্টো পথে ফিরে গেল দ্রুত পায়ে। পাগলের মতো চিৎকার করা ইসরাতকে দুই হাতে জাপটে ধরে আটকালো গাড়ি হতে 5 ফিট দূরে। ইসরাত নিজের বাহু মৃন্ময়ের হাত থেকে ছাড়িয়ে নিতে নিতে চিৎকার করে বলল, আল্লাহর দোহাই লাগে, আমার ভাই বোন গাড়ির ভেতর, আমাকে ছাড়ুন আপনি, ওদের বাঁচাতে হবে। মৃন্ময় তুষার, ছাড়ুন আমার হাত, আমার বোনটা ভেতরে, আমার ভাই দুটো ভেতরে। মম বাচ্চাদের মতো কাঁদছে মাটিতে বসে। সামনে এগিয়ে গিয়ে যে গাড়ি থেকে ওদের বের করবে সেই সামর্থ্য তার নেই। হাত পা থেকে শুরু করে পুরো শরীর কেঁপে প্যানিক অ্যাটাক করে বসল। সুরভি নিজেকে সামলে নিয়ে পা বাড়ালো সামনে। দুরু দুরু বুকে আল্লাহ আল্লাহ করে 1 পা 2 পা গেল। ইসরাত তখনও আর্তনাদ করছে, ওরা কেউ আমায় ক্ষমা করবে না। আমি আম্মাকে কি জবাব দেব, আব্বাকে কি জবাব দেব, ছোট চাচ্চুকে কি জবাব দেব, ছোট আম্মুকে কি জবাব দেব। আল্লাহর ওয়াস্তে আমাকে ছেড়ে দিন। এমন সারা জীবন ধুকে ধুকে মরার চেয়ে ভালো ওদের সাথে আমিও মরে যাই। ছেড়ে দিন মৃন্ময়, ছাড়ুন আমায়, আল্লাহর দোহাই লাগে। আমি কেমন করে আয়নায় মুখ দেখব, আমার মা বাবাকে আমি মুখ দেখাবো কি করে? ওদের কথা জিজ্ঞেস করলে আমি কি উত্তর দেব? কোথায় ওরা? মৃন্ময় ইসরাতের বাহু ছাড়ল না। ইসরাত গা ছেড়ে দিল। সুরভি গাড়ি হতে 2 ফুট দূরত্বে আসতেই শব্দ করে ইঞ্জিন ফেটে গিয়ে দাউ দাউ করে আগুন ধরে বসল। সেই সাথে শোনা গেল ইসরাতের সুরভির মমর কাদারার আত্মচিৎকারের আওয়াজ। সুরভি 2 পা ছড়িয়ে বসে পড়ল কংক্রিটের রাস্তায়। বাচ্চাদের মতো আহাজারি করল, ইয়া আল্লাহ, আমি হাসরের ময়দানে তোমার কাছে কিভাবে জবাব দেব? আমার তৌফিক থাকা সত্ত্বেও কেন আমি ওদের বাঁচাইনি? আমাকে মাফ করে দিও আল্লাহ, আমি ওদের বাঁচাতে পারিনি। ইসরাত মৃন্ময়ের থেকে নিজের গা ছাড়িয়ে নিয়ে আসলো। পাগলের মতো আহাজারি করে সামনে এগোলো আর বিড়বিড় করল, ইয়া আল্লাহ, ওরা আমাকে ক্ষমা করবে না। আমার একটা মাত্র বোন তুমি কেড়ে নিলে আল্লাহ, আমরা কি নিয়ে বাঁচব? আমার ভাইগুলোকে কেন কেড়ে নিলে আল্লাহ? আল্লাহ, ওদের একা তোমার কাছে ডেকে নিলে, আমাকে নিতে পারলে না তুমি। আমার ভুল ছিল। ওদের নিয়ে এত রাতে বের হওয়ার জন্য দোষী আমি ওদের দোষী। আমি আজ না বের হলে, নুসরাতের পাগলামিতে সামিল না হলে এটা হতো না কখনোই। আমার ভুল ছিল এটা। ইসরাত 2 হাতে নিজের মুখ স্পর্শ করে চিৎকার করে উঠল, বলল, ইয়া আল্লাহ, কেড়ে নিলে কেন তুমি? দিলে যখন কেড়ে নিলে কেন? আমি কেমন করে মুখ দেখাবো আমার মা বাবাকে? দাউ দাউ করে জ্বলে যেতে লাগলো আগুনের তাপে গাড়ির অংশ। ধীরে ধীরে তা জ্বলে পুড়ে খাক হয়ে পড়ে গেল ধসে ধসে। ইসরাত তখনও চিৎকার করে কাঁদছে, নাক মুখ প্রায় ফুলিয়ে ফেলেছে। মৃন্ময় একপাশে অপরাধী ভঙ্গিতে মুখ বানিয়ে দাঁড়িয়ে। ইসরাতের আহাজারিতে পুরুষালী মনে কষ্টের সঞ্চার হলো। মম নিজের গা ছেড়ে দিল নির্জন বিরান এই রাস্তার মধ্যে। অতিরিক্ত টেনশনে বুকে চাপ অনুভূত হলো। এক হাতে চেপে ধরল বুকের ধুকপুক করতে থাকা বাঁ পাশ। চিনচিনে ব্যথা বুক থেকে শুরু করে পুরো পিঠ পর্যন্ত ছেয়ে গেল। চোখ বন্ধ করার আগে চোখে ভাসল বৃষ্টির ফোঁটা নামছে আকাশ হতে জমিনে। গর্জন করে কাঁপিয়ে বিদ্যুৎ চমকে কোনো আগাম বার্তা ছাড়াই ভারী বর্ষণে শুরু হলো।
বাতাসের তীব্রতা আর বর্ষণের ঝংকারে দাউ দাউ করে জ্বলতে থাকা গাড়ির লেলিহান শিখা নিভে এলো প্রায়। নিভু নিভু আগুন গাড়ি হতে মিটে যেতে যেতে চারদিক থেকে ভেসে আসলো ফজরের আজানের ধ্বনি। মিষ্টি সুরেলা সুরে মুয়াজ্জিন মাইকে বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের ধ্বনি শেষ হওয়ার সাথে সাথে আগুনও নিভে গেল বৃষ্টির পানিতে। ইসরাতের আর্তনাদ আজানের জন্য থেমে গেলেও তা আবারও বাড়ল সময়ের সাথে। ঝুমঝুম বর্ষণের সুরের সাথে মিলিয়ে কাঁদল সে। ভোরের টিমটিমে আলো ফুটে আসলো। তবুও ইসরাত, মম, সুরভি এই ঝড়ো হাওয়া আর বর্ষণের মধ্যে রাস্তায় পড়ে রইল নিস্তেজ দেহ নিয়ে। সৈয়দবাড়ির উচ্ছল সবসময় লাফালাফি করা মাতিয়ে রাখা মানুষগুলোর হারিয়ে যাওয়ায় ইসরাতের সাথে হয়তো প্রকৃতিতেও কষ্ট নেমেছে। একদিকে প্রকৃতি নিজের মনোরমতায় ভেজালো পৃথিবী, অন্যদিকে তিনটা রমণীর গুমোট কান্নায় ভিজল পিচ্ছিল পিচের তৈরি কালো ইটপাথরের রাস্তা।